খাদ্য ও জল ছাড়া একজন সাধারণ মানুষ ৮ থেকে ২১ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর যদি মানুষটি শুধু জলপান করে থাকে তবে হয়তো মেয়াদটা বেড়ে ১ মাস হতে পারে। কিন্তু যদি বলা হয় একটি মেয়ে খাবারের একটা দানাও মুখে না নিয়ে একেবারে সুস্থ স্বাভাবিকভাবে প্রায় ৪ মাসেরও বেশি বেঁচেছিল শুধুমাত্র জলপান করে, তবে ব্যাপারটা কি একটু অবাকজনক নয়, একটু অলৌকিক নয়? আজ এমনই একটা অলৌকিক মেয়ের গল্প তোমাদের জন্য নিয়ে এসেছি। ১৮৩৭ থেকে ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার শাসনকালে প্রথম এমন একটা মেয়ের কথা শোনা গেছিল যে খাবারের কোনো একটা দানাও মুখে না নিয়ে বেঁচেছিল দিনের পর দিন, মাসের পর মাস। আর এরপরই এক এক করে বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে এমন মেয়েরই খোঁজ পাওয়া শুরু হয়েছিল। আর এই বিষয়টা দ্য ফাস্টিং গার্ল মতবাদ নামে পরিচিত। এই মতবাদ অনুযায়ী লেখিকা এমা ডনুগোর লেখা দ্য ওয়ান্ডার নামক একটি কাল্পনিক বইয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের গল্প দ্য ওয়ান্ডার। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। এই মহিলাটি একজন ইংলিশ নার্স যার নাম লিভ রাইট। আমাদের এই অলৌকিক কন্যার দেখাশোনার উদ্দেশ্যে লিভ একাই সুদূর ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডের পথে যাত্রা করছে। সালটা ১৮৬২। ঝড় জলের রাতে লিভ গিয়ে পৌঁছায় আয়ারল্যান্ডের একটি লজে। প্রথমে লিভ মনে করেছিল ওই মেয়েটির সাথেই হয়তো তাকে থাকতে হবে, কিন্তু লজের মালিকের স্ত্রী লিভকে তার থাকার ঘরটা দেখিয়ে দিয়ে জানায় মেয়েটির বাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে। তাই ওই মেয়েটির দেখাশোনা করার জন্য লিভ ও আরও একজন নানকে এই লজেই রাখা হয়েছে। নার্সের সাথে একজন নানকেও একই কাজে ডাকা হয়েছে। বিষয়টা শুনে লিভ কিছুটা কৌতূহলী হয়ে পড়ে। লিভ সকালে খাবারের জন্য নিচে নেমে আসে। সে তার খাবারটা মুখে দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই লজের মালিক এসে জানায় কমিটির লোকেরা তাকে ডেকে পাঠিয়েছে। কমিটির লোকেরা সবার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে লিভের খাওয়ার সময়টাও দেয় না ওই ব্যক্তি। আসলে গ্রামের কিছু বিশেষ ব্যক্তিত্বরা নিজেরাই এই কমিটি গঠন করেছে, যার উদ্দেশ্য ওই অলৌকিক মেয়েটির খাবার না খেয়ে বেঁচে থাকার পেছনের রহস্য উদ্ঘাটন। মেয়েটির নাম অ্যানা। অ্যানা তার ১১তম জন্মদিনের পর থেকে কিচ্ছু খায়নি, তাও তার শারীরিক কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে রয়েছে। তার সমস্যা শুধু একটাই, সে খাবার খেতে অস্বীকার করেছে। এসব শুনে লিভ কিছুটা বিরক্তই হয়। তার মতে এটা কোনো সমস্যাই নয়। হসপিটালে রোগীরা খেতে না চাইলে তাদের ওপর বল প্রয়োগ করা হয়, আর এক্ষেত্রেও সেটাই প্রয়োজনীয়। কিন্তু কমিটির লোকেদের কথা অন্যরকম। তারা বলতে চাইছে মেয়েটির চিকিৎসার কোনো প্রয়োজন নেই। লিভ ও ওই নান, যার নাম মাইকেল, তাদের কাজ শুধুমাত্র মেয়েটির গতিবিধির ওপর নজর রাখা। সে কিভাবে ৪ মাসেরও বেশি এই লম্বা সময় ধরে না খেয়ে বেঁচে আছে তার রহস্য উদ্ঘাটন করা। লিভ ও নানের মধ্যে ৮ ঘন্টা করে ডিউটির সময় ভাগ করে দেওয়া হয়। এরপর একজন ডাক্তারের সাথে, যে কিনা ওই কমিটিরই একজন সদস্য, লিভ মেয়েটির বাড়ির দিকে রওনা দেয়। লজ থেকে বেশ অনেকটা দূরে সম্পূর্ণ ফাঁকা নির্জন একটা মাঠের মধ্য দিয়ে তারা হাঁটতে থাকে। মেয়েটির বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, একদম নির্জন জায়গাতে তারা বসবাস করে। ডাক্তার গেটের সামনে পৌঁছে ডাকতেই একজন এসে দরজা খুলে তাদেরকে ভিতরে ডেকে নেয়। এই মেয়েটি হলো অ্যানার দিদি কিটি। ভিতরে ঢুকে লিভ অ্যানার স্বাস্থ্যের ব্যাপারে ওর মাকে কিছু প্রশ্ন করে। এমন সময় অ্যানার বাবাও সেখানে চলে আসে। লিভ বলে যদি অ্যানাকে হসপিটালে রাখা হয় তবে তার দেখাশোনাটা আরও ভালো করে করা যাবে। কিন্তু অ্যানার মা এক কথায় সেই প্রস্তাব নাকচ করে দেয়। আসলে অ্যানার পরিবার খুবই ধার্মিক। অ্যানার মা লিভের এখানে আসার প্রস্তাবে রাজি হয়েছে শুধুমাত্র ওই নানের উপস্থিতির জন্য। আর এই জন্যই দেখাশোনার জন্য চার্চের একজন নানকেও ডাকা হয়েছে, যাতে অ্যানার পরিবারকে তারা রাজি করতে পারে। এরপর লিভ অ্যানার সাথে দেখা করতে চাইলে সে জানতে পারে প্রায় সব সময়ই কেউ না কেউ ওর সাথে দেখা করতে আসে। তেমনি এখনও একজন দম্পতি তার সাথে দেখা করতে এসেছিল। তারা যাওয়ার আগে অ্যানার জন্য কিছু টাকা রেখে বলে যায় অ্যানা সত্যিই অলৌকিক। আসলে এতদিন ধরে না খেয়ে বেঁচে থাকা মেয়েটি আস্তে আস্তে সবার চোখে অলৌকিক ঈশ্বরের মতো হয়ে উঠেছে। এরপর লিভ অ্যানার ঘরের দিকে যায়। অ্যানা তখন মন দিয়ে প্রার্থনা করছে। ওর প্রার্থনাকে মাঝপথেই থামিয়ে দিয়ে লিভ তার দিকে এগিয়ে যায়। নিজের পরিচয় দেওয়া মাত্রই অ্যানাকে বাইরে থেকে পর্যবেক্ষণ করা শুরু করে। হাত, পা, চোখ, মুখ সব দিক ভালো করে পরীক্ষা করার পরেও অস্বাভাবিক কিছুই তার চোখে পড়ে না। লিভ অ্যানাকে জিজ্ঞেস করে তার ভয় লাগছে কিনা, কারণ তার কাছে লিভ একজন অপরিচিত।
কিন্তু অ্যানা অপরিচিতদের সাথে সাক্ষাৎকারে অভ্যস্ত, তাই তার চোখে ভয়ের রেশ মাত্র ছিল না। এরকম লম্বা সময় ধরে না খেয়ে থাকার ফলে কি কি ক্ষতি হতে পারে এ কথা বলা মাত্রই অ্যানা বলে ওঠে, তার খাওয়ার কোনো প্রয়োজন নেই। স্বর্গ থেকে অ্যাঞ্জেলরা তার সাথে রয়েছে, তার পেট ঈশ্বর সব সময়ই ভরাই রাখে। অ্যানার পরিবারের সাথে লিভ খেতে বসে। টেবিলের সামনে ঝোলানো অ্যানার দাদার ছবিটা দেখে সে জিজ্ঞেস করে বসে অ্যানার দাদা বাড়ি আছে কিনা। তখনই সে জানতে পারে অ্যানার দাদা মারা গেছে। অ্যানার মা লিভকে তার সন্তানের কথা জিজ্ঞেস করলে লিভ জানায় সে একজন বিধবা, বিয়ের 1 বছর হওয়ার আগেই তার স্বামী মারা গেছে। অ্যানা সংক্রান্ত সমস্ত তথ্যই লিভের অযৌক্তিকর লাগছিল। তার বাড়ি থেকে বেরিয়ে লিভ সোজা চলে যায় লজের মালিকের কাছে। এমন একটা সাধারণ ঘটনার জন্য এত দূর থেকে তার মতো একজন সিরিয়াস নার্সকে ডেকে আনার জন্য লিভ খুবই বিরক্তি প্রকাশ করে, কিন্তু লজের মালিক বলে হতেই পারে এটা অযৌক্তিকর, তবে সেটা প্রমাণ করার জন্যই তো এত টাকা খরচ করে লিভকে এখানে আনা হয়েছে। সারাদিনের এসব কর্মকাণ্ডের শেষে রাতে যখন লিভ সম্পূর্ণ একা, তখন সে যেন এক অন্য কোনো দেশে। নিজের ঘরে বসে একটা রুমালের ভাঁজ খুলে ছোট্ট 2টো মোজা বের করে। সেগুলো দেখতে দেখতে ওষুধ খেয়ে প্রায় অজ্ঞান হয়েই পড়ে থাকে সে। পরের দিন অ্যানার বাড়ি যাওয়ার আগে লিভ চলে যায় কবরস্থানে। অ্যানার দাদার মৃত্যুর কথাটা সত্যি কিনা সেটা যাচাই করে নেয়। লিভ অ্যানার সাথে কিছু দূর হাঁটতে যায়, আবার ফিরে এসে ওর ঘরের সমস্ত জিনিসপত্রগুলো নেড়ে চেড়ে দেখতে থাকে যদি কিছু প্রমাণ পাওয়া যায়। অ্যানা তখন কার্ড নিয়ে খেলতে খেলতে লিভকে বোঝায় কোন ঈশ্বর কোন উদ্দেশ্যে প্রসিদ্ধ। কথা বলতে বলতেই অ্যানা লিভকে অন্য অন্য ডাক নামে ডাকতে শুরু করে। লিভের সাথে থাকতে অ্যানার যে বেশ ভালোই লাগছে তা আমরা বুঝতেই পারি। ওই দিনই একজন সাংবাদিক আসে অ্যানার ছবি তোলার জন্য। পছন্দ হোক বা না হোক, অ্যানা কখনোই তাকে দেখতে আসা লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ করে না, কিন্তু লিভ বুঝতে পারে এভাবে বহিরাগতদের ক্রমাগত আসাটা তাদের এই কাজের জন্য ঠিক নয়। এভাবে রোজ যদি অ্যানা বাইরের লোকেদের সাথে দেখা করতে থাকে তাহলে তাদের এই এনকোয়ারিটা ঠিকঠাকভাবে করা যাবে না। তাই কমিটির ডাক্তারকে বলে লিভ বহিরাগতদের অ্যানার সাথে দেখা করার সেই প্রথা বন্ধ করিয়ে দেয়। এতে সম্পূর্ণ আইসোলেশনে রেখে তার দেখাশোনা করা যাবে। পরদিন সকালে উইল বাইরের নামের সেই সাংবাদিক লিভের কাছে আসে একটা সাহায্যের জন্য। সে সাহায্য চায় অ্যানার ইন্টারভিউয়ের জন্য। এমনকি অ্যানার বদলে লিভ যদি ইন্টারভিউ দিতে পারে তাতেও তার কোনো সমস্যা নেই। কিন্তু লিভ এক কথায় তাকে জানিয়ে দেয় এই ব্যাপারে সে বাইরেনের কোনো সাহায্য করতে পারবে না। এরপর অ্যানার কাছে আসার পথে কিটিকে দেখতে পেয়ে লিভ তাকে জিজ্ঞেস করে অ্যানা শেষ দিন কি খেয়েছিল। কিটি বলতে থাকে তাদের রক্ষকের মাংস এবং রক্ত, কিন্তু লিভ কোনো গল্প শুনতে চায় না। সে এখানে সত্যিটা উদ্ঘাটন করতে এসেছে। যতটুকু তথ্য পাওয়া গেল তা ডায়েরিতে নোট করে লিভ এগিয়ে যায়। অ্যানা ঘুমিয়ে যাওয়ার পর লিভ তার টেবিলের জিনিসপত্র ঘেঁটে দেখতে থাকে। দেখতে দেখতেই একটা মূর্তির মধ্যে কাগজে মোড়া কিছুটা চুল খুঁজে পায়। সে বুঝতে পারে না এটা কি, এটা কেন রাখা হয়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই অ্যানা আবার লিভকে অন্যান্য ডাকনামে ডাকতে শুরু করে। আর এখন লিভও অ্যানাকে তার পছন্দসই একটা ডাকনাম দেয়, ন্যান। গতরাতে ওর জিনিসপত্রে এভাবে না জিজ্ঞেস করে হাত দেওয়ার জন্য অ্যানার কাছে লিভ ক্ষমাও চেয়ে নেয়। অ্যানার যেন মন খারাপ না হয় তাই লিভ অ্যানাকে বলে তার মা তাকে লিভ নামেই ডাকত। এরপর ওই নান চলে এলে লিভের ডিউটি শেষ হয়। সব কাজ শেষে লজে ফিরেই লিভ যেন আবার সেই দুনিয়ায় হারিয়ে যায়। সেই ছোট 2টো মোজা আর তার সেই ওষুধ, এইসব নিয়েই সে যেন তার অন্য দুনিয়ায় হারিয়ে যায়। পরদিন যখন লিভ অ্যানার বাড়ি থেকে ফিরছিল তখন আবার সেই সাংবাদিক লিভের কাছে আসে। সে এসেছে অ্যানার ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্যে। লিভ এখনও তাকে জানায় সেই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। তবে এতদিন ধরে ভালো করে সব সময় নজর রাখার পরেও লিভ কিচ্ছু খুঁজে পায়নি। শুধুমাত্র পানীয় জল ছাড়া একটা খাদ্যের দানাও অ্যানার মুখে যেতে দেখেনি সে। তবে উইল মজা করে বলে মেয়েটি কিন্তু খুব ভালো অভিনেত্রী। প্রতিদিন ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার আগে অ্যানার মা, বাবা, দিদি তারা প্রত্যেকেই অ্যানাকে খুব ভালোবাসে, আদর করে, তাকে চুমু করে, আর এভাবেই রোজ তাকে কিস করে ঘুম থেকে তোলে, কিস করেই ঘুম পাড়ায়। তারা একসাথে ঈশ্বরের জয়গান করে। এটাই নজরে পড়েছিল লিভের। লিভ তার বাবা মাকে কিছুদিনের জন্য এগুলো করতে বারণ করে দেয়। শুধুমাত্র লিভ এবং ওই নান ছাড়া কেউই অ্যানাকে আর ধরতে পারবে না। অ্যানার মায়ের মুখটা যেন একবারে স্তব্ধ হয়ে যায়।
এমনিতেই তার মেয়ে খাদ্য গ্রহণ ছেড়ে দিয়েছে। তারা অ্যানার মধ্যে ঈশ্বরকে দেখতে পায়, আর নিজের মেয়ের রূপে থাকা সেই ঈশ্বরের দর্শন তারা করতে পারবে না, তাকে ছুঁতে পারবে না। এটা ভেবেই অ্যানার মায়ের মনটা একদমই ভেঙে যায়। কিন্তু অ্যানা তার মাকে বলে দেয় এখানে না আসতে। ঈশ্বরের জয়গান গাইতে গাইতেই তারা অ্যানার ঘর থেকে বেরিয়ে যায়। এই ঘটনার কথা লিব উইলকেও জানায়, তবে অ্যানার মায়ের এই বিষয়টা একদমই পছন্দ নয়। তাই সে কমিটির একজন সদস্যর কাছে গিয়ে অভিযোগ জানায়, তবে এতে কোনো লাভ হয় না। লিব প্রতিদিনের মতো অ্যানাকে বাইরে থেকেই পরীক্ষা করতে থাকে, আর আশ্চর্যজনকভাবে তার মায়ের সাক্ষাৎ বন্ধ হবার পর থেকেই অ্যানার শরীরটা খুব খারাপ হতে থাকে। এদিকে ওই সাংবাদিক উইলের ব্যাপারে কিটি লিবকে জানায়। ও আগে এখানকারই বাসিন্দা ছিল, বিদেশে পড়তে চলে যাওয়ার পরেই তার পরিবার অনাহারে মারা গেছে। লিবেরও যেহেতু আপন বলতে কেউ নেই, তাই পরিবারের এমন ক্ষতির কথাগুলো শুনে সে খুবই দুঃখ পায়। লজে পৌঁছে সে এক দৃষ্টিতে উইলের দিকে তাকিয়ে থাকে। তারা একসাথে কিছুটা সময় কাটায়। অ্যানার পরিবারের কাছে লিব জানিয়েছিল সে একজন বিধবা, কিন্তু আসলে সেইগুলো সত্যি নয়। আজ সে উইলের কাছে তার সমস্ত কথা জানিয়ে দেয়। সে জানিয়ে দেয় তার একটা সন্তান ছিল, তবে সে কয়েক সপ্তাহ বয়সেই মারা যায়, আর এর কয়েকদিন পরেই তার স্বামীও তাকে ছেড়ে চলে যায়। এমনই নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা কথাগুলো একজন মানুষকে বলতে পেরে আজ লিব যেন কিছুটা হালকা হতে পেরেছে। প্রতিদিনের মতো আজও লিব অ্যানাকে নিয়ে বাইরে হাঁটতে বেরিয়েছে। প্রার্থনার সময় হয়ে যাওয়ায় রাস্তায় বসেই অ্যানা তার প্রার্থনা সেরে নেয়। দিনে মোট 33 বার তাকে প্রার্থনা করতে হয়। আজ তাদের দুজনের সাথে সাথে আরও একজন সেখানে উপস্থিত হয়, সাংবাদিক উইল। উইলের দেশে বিদেশের ঘোরার গল্প শুনে অ্যানা অনেক আনন্দ পায়। উইল একটা থাউমাট্রোপ খেলনাও উপহার দেয় অ্যানাকে, যা পেয়ে তো অ্যানা দারুণ খুশি। এভাবেই দিন কাটতে থাকে, আর দিনের পর দিন অ্যানা দুর্বল হয়ে পড়ছিল। এসব দেখে লিব তার বাবা মাকে তাকে একটু খাওয়ানোর জন্য অনুরোধ করতে বলে, কিন্তু ওর বাবা জানায় অ্যানা তার 11তম জন্মদিনে বাবাকে দিয়ে কথা নিয়েছিল, সে যেন আর কোনো দিন তাকে খেতে না বলে। লিব সেখান থেকে বেরিয়ে কমিটির ডাক্তারের কাছে যায়। অ্যানার পরিস্থিতির ব্যাপারে জানায় তাকে, কিন্তু কমিটির লোকেরা তো বসে আছে কোনো অলৌকিক ঘটনার আশায়। আর এই অলৌকিক ঘটনার আশায় তারা এতটাই অন্ধ হয়ে গেছে, একটা বাচ্চার না খাওয়ার ফলে স্বাভাবিক রোগগুলোকেও তারা চোখের আড়াল করে দিচ্ছে। মানতে অসুবিধা হচ্ছে যে এগুলো কোনো স্বাভাবিক রোগ। তার মতে এখানে লিবকে শুধুমাত্র আনা হয়েছে অ্যানা কিভাবে না খেয়ে বেঁচে আছে সেটা বের করার জন্য। ওই ডাক্তার বলে হয়তো অ্যানা নিজেই কোনো আশ্চর্যজনক বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে, যেই পদ্ধতিতে না খেয়েই বেঁচে থাকা যেতে পারে। আর এই সব বিশাল অলৌকিক ঘটনার আশায় বসে থাকা এই লোকেদের কাছে অ্যানার কি ক্ষতি হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে তাতে কারোরই কিছু যায় আসে না। এই কথা লিবের মোটেও পছন্দ হয় না, তাই সে সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে যায়। লিব সন্তান হারানোর যন্ত্রণাটা জানে, তাই আরেকটি ফুটফুটে মেয়ের জীবন নিজের চোখের সামনে এভাবে নষ্ট হতে দিতে পারে না। লিব তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। একদিন লিব এই সবের পেছনে থাকা রহস্যটা আন্দাজ করতে পেরে ছুটে যায় অ্যানার কাছে। আসলে অ্যানার মা এতদিন ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার আগে অ্যানাকে চুমু করত, আর ওই চুমু করার মাধ্যমেই অ্যানার মা পাখির মতো করে নিজের মুখ থেকে খাবার অ্যানার মুখে দিয়ে দিত। এইভাবেই রোজ দুবেলা খাবার খেয়ে অ্যানা এতদিন থেকে সুস্থভাবে বেঁচে আছে। তবে যেদিন থেকে তার মা বাবাকে তার কাছে আসতে বাধা দেওয়া হয়েছে সেদিন থেকেই তার শরীর এভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে অ্যানা মুখ ফুটে কিছু বলে না। প্রথম দিন থেকেই অ্যানা দিনে 33 বার প্রার্থনা করত। আজ এত দুর্বলতার পরেও, এত অসুস্থতার পরেও সে একইভাবে প্রার্থনা চালিয়ে যায়। লিব তার কাছে জিজ্ঞেস করে রোজ 33 বার করে প্রার্থনা করার কারণটা কি। অ্যানা জানায় সে রোজ এভাবে প্রার্থনা করে একটাই কারণে, জাহান্নাম থেকে তার দাদার আত্মার মুক্তি কামনা। তাকে এভাবে সারাদিন না খেয়ে 33 বার করে প্রার্থনা করতে হয় শুধুমাত্র তার দাদার আত্মার মুক্তি কামনার জন্য। আর এখান থেকেই আমরা জানতে পারি এক ভয়ানক বিকট সত্যি কথা। অ্যানা যখন 9 বছর বয়সী তখন তার দাদা তাকে যৌন হেনস্থা করেছিল। নিষ্পাপ মেয়েটি সেটা বুঝতেও পারেনি। তার মতে সেই রাতে তার সাথে তার দাদার নাকি বিয়ে হয়েছিল, আর এরপরেই তার দাদা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতায় তার দাদা মারাও যায়। তার দাদার মৃত্যুর জন্য অ্যানার মা অ্যানাকেই দায়ী করে, যে ভুলে তার কোনো হাতই ছিল না।
তার বোঝা অ্যানা এতদিন ধরে বয়ে চলেছে। লিব কমিটির সদস্যদের সমস্ত ঘটনা জানায়, কিভাবে অ্যানার মা মুখ থেকে মুখে পাখির মতো করে অ্যানাকে এই 4 মাস ধরে খাইয়ে এসেছে। কিন্তু তারা লিবের কথায় বিশ্বাস করতে একদমই নারাজ, কারণ তখন অ্যানাকে নিয়ে সাংবাদিক উইলের লেখা মার্ডার বাই ডিগ্রিজ আর্টিকেলটি ছাপা হয়ে গেছে। যে আর্টিকেলে উইল লিখেছে কিভাবে অ্যানা না খেয়ে রয়েছে, না খেয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর তার এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এই গ্রামের সমস্ত নামিদামি লোক। কারণ তারা কেউই অ্যানাকে বোঝাচ্ছে না, কেউই অ্যানার অসুস্থতার কথা স্বীকার করছে না। এইসব কারণেই কমিটির লোক এটা মানতে নারাজ যে অ্যানার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই। তারা চায় সবার কাছেই প্রমাণিত হোক অ্যানা একজন অলৌকিক মেয়ে, আর খবরের কাগজে এই গ্রামের সবার সম্পর্কে যে খারাপ কথাগুলো লেখা হয়েছে সেটা ভুল প্রমাণিত করতে। ওই নান এবং স্বয়ং অ্যানা কেউই লিবের কথায় সমর্থন করে না, তাই লিবের বক্তব্যটি কমিটির সদস্যদের কাছে গ্রাহ্য হয় না। তার উপর নিউজ পেপারে ছাপা সেই আর্টিকেলটির কারণ তো রয়েইছে। অ্যানা খুবই অসুস্থ হয়ে পড়েছে, এভাবে চললে আর বাঁচবে না সে। তাই লিব আবার তার মাকে অনুরোধ করে সে যেন আগের মতোই তাকে গুড মর্নিং এবং গুড নাইট কিস করে। লিবের কাছে সত্য প্রমাণ করার চেয়েও বেশি দামি হলো অ্যানার জীবনটা। তাই সে অ্যানার মায়ের কাছে অনুরোধ করতে থাকে আগের মতো করেই অ্যানাকে খাওয়াতে। কিন্তু অন্ধভক্তিতে মত্ত তার মায়ের কাছে মেয়ের সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে ছেলের জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটা বেশি জরুরি ছিল। আসলে অ্যানার মা অ্যানার ব্রেন ওয়াশ করে দিয়েছে। তাকে বলেছে সে যদি রোজ না খেয়ে থেকে এইভাবেই প্রতিদিন 33 বার প্রার্থনা করে তাহলে তার দাদা তো জাহান্নাম থেকে মুক্তি পাবেই, সাথে সে নাকি আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আবার ফিরে আসবে। লিব বুঝতে পারে কমিটির সদস্য বা অ্যানার অভিভাবক কেউই অ্যানার স্বাস্থ্যের কথা চিন্তা করছে না। অ্যানা জানে তার দাদা জাহান্নামে রয়েছে, কিন্তু সত্যিটা হলো সে এই পৃথিবীতে থেকেও এই সমস্ত অন্ধবিশ্বাসী লোকেদের মাঝে নিজে জাহান্নামে রয়েছে। আর একমাত্র এই জাহান্নাম থেকে উদ্ধার করাটাই অ্যানার জন্য প্রকৃত স্বর্গ লাভ হবে। এই কাজে তার সাথে থাকার জন্য লিব উইলকে বারবার অনুরোধ করে। উইল প্রথমে অস্বীকার করলেও পরে শুধুমাত্র লিবের জন্য আর অ্যানার মতো একটা ফুটফুটে বাচ্চার জীবন বাঁচানোর জন্যই সে এই কাজে রাজি হয়। পরদিন লিব অ্যানার বাড়িতে আসে। অ্যানার বাড়ি থেকে যখন সবাই তাদের নিজের নিজের কাজে বেরিয়ে চলে যায়, সেই সময় কিছু খাবার হাতে করে নিয়ে অ্যানার ঘরে যায় লিব। আসলে অ্যানার মা অলরেডি অ্যানার মাথায় এমন নানা ধরনের অন্ধবিশ্বাস ঢুকিয়ে দিয়েছে, তাই অ্যানাকে বাঁচাতে লিব এই অন্ধবিশ্বাসের রাস্তাই প্রয়োগ করে। সে অ্যানাকে বোঝায় তার আজ মৃত্যু হবে, আর তার মৃত্যুর পরেই তার পুনর্জন্ম হবে নতুন নামে, আর এটা অ্যানা বিশ্বাসও করে নেয়। লিব তাকে কাঁধে করে ঘর থেকে বেরিয়ে যায়। মাঠের যে জায়গাটাতে প্রায় সময়ই লিব, উইল এবং অ্যানা একসাথে ঘুরত, সেখানে নিয়ে গিয়ে অ্যানাকে শুইয়ে রেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়, চোখ বন্ধ করতে বলে। এরপর অ্যানা যখন চোখ বন্ধ করে, লিব বলে আজ থেকে অ্যানার মৃত্যু হলো, আর সে এখন নতুন জন্ম নিয়েছে। এখন সে অ্যানা নয়, এখন সে ন্যান। কিছুটা খাবার অ্যানার মুখে দিয়ে লিব সেখান থেকে চলে আসে, আর আজ অ্যানা এত মাস পর পেট ভরে খেতে পারছে। লিব অ্যানার সারা ঘরে আগুন লাগিয়ে দেয়, সাথে সাথে তার সন্তানের ওই শেষ স্মৃতিটাও জ্বালিয়ে দেয়। আজ থেকে তার সন্তানের আর শেষ স্মৃতিটার দরকার নেই। আজ থেকে সে এক নতুন সন্তান পেয়েছে, যার নাম ন্যান। আর এই আগুন লাগানোর ঘটনাটা যেন সবার কাছে সত্যি প্রমাণ করতে পারে, তাই জন্যই সে নিজের হাতটাকেও পুড়িয়ে নেয়। এরপর কমিটির কাছে অ্যানার মৃত্যুর একটা রিপোর্ট জমা দেয়। কোনো রকম প্রমাণ না পাওয়ায় কমিটির সদস্যরা তার ওপর খুবই ক্ষুব্ধ হয়ে ওঠে, আর এর জন্য লিবের প্রাপ্য টাকাটাও আটকে দেয় তারা। দুর্ঘটনার সময় লিব যে নিজের হাত পুড়িয়েছিল, ওই নানটি লিবের সেই হাতের চিকিৎসা করতে থাকে। তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমায় কথা দিতে পারো যে অ্যানা এর থেকে ভালো জায়গায় আছে? কারণ আমি গতকাল অ্যানাকে একটা অ্যাঞ্জেলের সাথে ঘোড়ায় চড়ে চলে যেতে দেখেছি। আসলে এই নান দেখে নিয়েছিল গতকাল অ্যানাকে নিয়ে উইল এই গ্রাম ছেড়ে চলে গেছে। লিবি সমস্ত প্ল্যান করে অ্যানাকে এই গ্রাম থেকে সরিয়ে দিয়েছে, আর সে এটাও জানতো লিব এই কাজটা করেছে শুধুমাত্র অ্যানার মতো একটা ফুটফুটে বাচ্চার জীবন বাঁচানোর উদ্দেশ্যে। লিব তাকে কথা দেয় অ্যানা ভালো আছে আর সে ভালো থাকবে।
এই দেশে প্রতি বছরে এই অন্ধবিশ্বাসের জেরে বহু ছোট ছোট বাচ্চারা প্রাণ হারায়। অ্যানার এই মৃত্যু দিয়ে এইবারের মতো এই প্রহসনটা হয়তো শেষ হলো। এদের এই ভণ্ড কমিটি, অ্যানার অভিভাবক আর যারা যারা এই ফাস্টিং গার্ল মতবাদে বিশ্বাস করত, তাদের অন্ধভক্তিটা বড্ড ক্ষুণ্ণ হয়ে গেছে আজ। এইসব ছেড়ে লিভ আবার বেরিয়ে পড়ে নিজের যাত্রায় আর পৌঁছে যায় সেখানে যেখানে অ্যানা নয়, ন্যান তার জন্য অপেক্ষা করে রয়েছে। ন্যান এখানে একটা নতুন জীবন পায়, নতুন পরিবার পায়, আর তারা তিনজন মিলে আবার নতুন করে বাঁচতে শুরু করে। এই গল্প সবশেষে আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেয়, ভক্তি আর যুক্তির লড়াই। ধর্মের প্রতি অবশ্যই ভক্তি থাকা প্রয়োজন, তবে সেই ভক্তি যখন অন্ধবিশ্বাসে পরিণত হয় তখন সেটা খুবই ভয়ানক হয়ে উঠতে পারে। এখানে অ্যানার পরিবার ঈশ্বরের প্রতি ভক্তির জেরে তাকে উৎসর্গ করে দিতে চেয়েছিল, তবে কাউকে উৎসর্গ করে দেওয়াটা কখনোই ভক্তি নয়, সেটা সম্পূর্ণটাই অন্ধবিশ্বাস। আর অন্যদিকে লিভ কোনো ঈশ্বরের তোয়াক্কা না করেই বাচ্চাটির প্রাণ বাঁচাতে চেয়েছিল। তো যাই হোক, এতক্ষণ ধরে যে গল্পটি বললাম সেটা ফাস্টিং গার্ল মতবাদের ওপর ভিত্তি করে তৈরি একটা গল্প। এই ফাস্টিং গার্ল মতবাদ নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস রয়েছে, তোমরা সেটা জানতে চাও কি না তা অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।